চতুরঙ্গের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। জীবনের নানা রং নানা দিক, আমরা খুঁজি সেই রং আর রাঙাতে চাই সবকিছু। ডিবিসি নিউজের আয়োজন চতুরঙ্গ সাজানো হয়েছে সংস্কৃতি অঙ্গনের গুণীজনদের জীবনের রঙিন গল্প নিয়ে। সপ্তাহের এই দিনটিতে আমরা হাজির হই এমন মানুষদের সাথে নিয়ে যাদের বর্ণাঢ্য জীবনের নানা দিন আমাদের উজ্জীবিত করে, আনন্দিত, উল্লসিতও করে। সবাইকে স্বাগত জানাচ্ছি চতুরঙ্গের আজকের আয়োজনে। সাথে আছি সৌরভ আপ্পা। আজ চতুরঙ্গে আমাদের সাথে আছেন চিত্রনায়ক সুমিত সেনগুপ্ত, সঙ্গীত শিল্পী শাকিলা শাকি এবং চলচ্চিত্র পরিচালক রাশিদ পলাশ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। এবং আপনারা তিনজন সম্প্রতি একসাথে কাজ করেছেন ময়ূরাক্ষী যে সিনেমাটি, এবং প্রথমেই কথা বলতে চাচ্ছি ক্যাপ্টেন অফ দ্য শিপ এই সিনেমার পরিচালক রাশিদ পলাশ আপনার সাথে। ময়ূরাক্ষী তো একটা দীর্ঘদিনের প্রজেক্ট, দীর্ঘদিন ধরে আপনারা কাজ করে যাচ্ছেন এটা নিয়ে। এটার যাত্রা আসলে কবে শুরু হয়েছিল, বা প্ল্যানিং এবং স্ক্রিপ্টিং কবে নাগাদ শুরু হয়েছিল? পদ্মাপুরাণ আমাদের যখন 2021-এ রিলিজ হয়, এরপরে আমরা এই প্ল্যানটা করি। সদ্য পদ্মাপুরাণ মুক্তি পেয়েছে, এরপর পরেই আমরা একটা ভিন্নধর্মী ছবি বানাতে চাইলাম। ময়ূরাক্ষী তখন ওই ভাবনার ফসল। এরপরে ওই ছবির স্ক্রিপ্ট হয়, প্রযোজনা সংস্থার সাথে ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলি এবং ঠিকঠাক একটা জায়গাদার করি। এবং আমাদের আজ ন্যাশনাল লিমিটেড ওনারা খুব করে বিষয়টাকে গুছিয়ে দেন এবং আমরা সে দায়িত্বটা পালন করি আর কি। এই জায়গা থেকে ময়ূরাক্ষীর যাত্রা 2021-এর অক্টোবরের শেষে। এই মুহূর্তে এমন একটা সিচুয়েশন চলছে বা পরিস্থিতি চলছে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে, যেখানে তরুণ পরিচালকদের জন্য প্রডিউসার পাওয়া বা বাজেট পাওয়া এটা বেশ কঠিন। কিন্তু আপনি একটার পর একটা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং মোটামুটি একটা ভালো বাজেট নিয়ে এবং সময় মতো সেই প্রজেক্টগুলো আউটপুটও দিচ্ছেন। এই দক্ষতাটা কিভাবে আপনি আসলে অর্জন করেছেন? এটা হলো কাজ করতে করতে আমাদের হয়ে ওঠা আর কি। আমরা যখন পদ্মাপুরাণ করলাম, পদ্মাপুরাণটা আমরা নিজেরা প্রডিউস করছিলাম, এটা আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ ছিল এবং আমরা কাজটা নিজ থেকে করতে করতে শিখেছি আর কি। ওই জায়গা থেকে ময়ূরাক্ষী আমাদের একটা অন্যরকম চ্যালেঞ্জ ছিল। পদ্মাপুরাণের তুলনায় ময়ূরাক্ষী অনেক বেশি চ্যালেঞ্জ ছিল। আকাশে শুটিং ছিল, অনেক কিছু মিলিয়ে দ্রুত ছবিটাকে রিলিজ করার একটা প্ল্যানিংয়ের মধ্যে নিয়ে আসা এবং একটা ঠিকঠাক উৎসবের মধ্যে ছবিটা নিয়ে আসা। আমরা না আসলে করতে করতে কাজটা শিখেছি। হয়তো প্রতিবার কাজটা করতে গিয়ে একটু ম্যাচিউর হচ্ছে। আমাদের ময়ূরাক্ষী রিলিজ হলো, হয়তো 2 মাস পরে আমাদের আরেকটা ছবি রিলিজ হবে রংবাজার। ওই কাজটা হয়তো আমাদের আরেকটু বেটার হবে, তারপরে কাজটা হয়তো আরেকটু বেটার হবে। কাজটা করতে করতে আমরা আসলে কাজটাকে আয়ত্ত করার চেষ্টা করতেছি আর কি। অবশ্যই রংবাজার প্রসঙ্গেও আমরা কথা বলবো। তার আগে এই মুহূর্তে ময়ূরাক্ষীর দর্শকদের কাছ থেকে সাড়া কেমন পাচ্ছেন, বা কতগুলো হলে চলছে এই মুহূর্তে, বা টিকিট কেমন সেল হচ্ছে, আপনার অবজারভেশনটা জানতে চাচ্ছিলাম। দারুণ দারুণ। আমরা ঈদের প্রথম সপ্তাহটা প্রায় শেষ করতেছি আর কি। তো এর মধ্যে আমরা হলগুলোতে ঘুরেছি। এই হলে ঘুরলে একটা অদ্ভুত ফিল হয়, মানে যাদের জন্য ছবিটা বানায় আমরা, তারা সরাসরি আমাদের সাথে কথা বলে, তাদের ভালো লাগাগুলো বলে, তাদের খারাপ লাগাগুলো বলে, আমরা না সবটাই শুনি। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমার জন্য তার যে খারাপ লাগাটা বলছে না, ওটা আমার জন্য অনেক বেশি বড় পাওয়া। কারণ আমি তার চোখে, যার জন্য আমি ছবিটা বানাতে চাই, তার চোখে আমার কোথায় কোথায় কমতি আছে সেগুলো বুঝতে পারি, জানতে পারি। এবং আমি তখন চেষ্টা করি আমার পরের কাজটাই যেন কাজটাকে আর একটু বেটার জায়গায় দেওয়ার। তো এটার জন্য যেটা হচ্ছে, আমি হলে গিয়ে ঘুরছি, আমরা পুরো টিম থাকতেছি। আমরা আগামীকালকেও বসুন্ধরা সিনেপ্লেক্সে থাকবো। আমাদের খুব কাছ থেকে এদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং এই যে আমরা বাংলা সিনেমার যে একটা উৎসব চলছে, উৎসবের পার্ট হিসাবে ময়ূরাক্ষী আসছি। আমাদের বাঙালি মুসলমানদের সবচেয়ে বড় উৎসব কুরবানি ঈদ, এবং কুরবানি ঈদের মতো একটা জায়গায় যেখানে অনেকগুলো ছবি চলে, অনেক জনরার ছবি চলে, কোনো অ্যাকশন ছবি চলে, প্রেমের ছবি চলে, ভূতের ছবি চলে, অনেকগুলো জনরার ছবি চলে। ওই উৎসবে ময়ূরাক্ষী সামিল হয়েছি আমরা, এবং ঠিকঠাক আমরা যেটা চাইছিলাম যেভাবে, আমরা ঠিকঠাক রেসপন্সটা পাচ্ছি এবং আমরা এটা উপভোগ করছি আর কি। অবশ্যই শুভকামনা আপনাদের জন্য। এবং দিন শেষে তো দর্শকরাই আসলে সিনেমার প্রাণ, জনতা জনার্দনই সবকিছুর ভাগ্য নিয়ন্তা। শুভকামনা আপনাদের জন্য। এই মুহূর্তে কথা বলতে যাচ্ছি শাকিলা শাকি আপনার সাথে। আপনি দীর্ঘদিন ধরে গানের কাজ করে যাচ্ছেন এবং অনেকগুলো প্রজেক্টেই কাজ করেছেন। সবসময় আমরা দেখেছি আপনি সফট স্লো রোমান্টিক গান নিয়ে কাজ করেন। এই প্রথম দেখলাম একটা আইটেম সং নিয়ে নিজেকে নতুন করে ভেঙে আসলেন। এই গানের জার্নিটা শুনতে চাচ্ছিলাম। এই গানের জার্নিটা আসলে বিশাল একটা প্ল্যানিংয়ের পরেই আসলে এই ধরনের কাজ নিয়ে আমরা আসি। আইটেম সং মানে কিন্তু বিশাল একটা আয়োজন। তো ভাইয়ার সাথে আসলে পদ্মাপুরাণ থেকেই কিন্তু পরিচয়, এবং তখন থেকে ভাইয়ার সাথে খুব ভালো একটা বন্ডিং, একটা আন্ডারস্ট্যান্ডিং, আমরা একটা ফ্যামিলির মতো হয়ে গেছি। এবং এই গানটা নিয়ে আসলে আমাদের অনেক দিনের একটা প্ল্যান ছিল যে আমরা একটু, স্পেশালি আমি, যে আমার ঘরানাটা একটু ডিফারেন্ট,
সেই জায়গা থেকে আমার ডিফারেন্ট কিছু করার চেষ্টা ইচ্ছা বরাবরই ছিল। তো সেই সুযোগ সুবিধাটা হয়ে উঠছিল না। তো ভাইয়া যখন বলল এরকম একটা ফিল্ম এবং এরকম একটা ফিল্মে ভাইয়া এই ধরনের কিছু চাইছেন, তখন আসলে আমরা ভাবলাম যে তাহলে এই গানটাই কেন নয়, আমরা এই গানটা নিয়েই আগাই। এবং ভাইয়া যখন এই গানটা নিয়ে আমরা যখন একসাথে বসলাম, তখন আসলে সবাই একসাথে বসলে কিন্তু খুব ভালো কিছু বের হয়ে আসে। আমরা যখন সবাই একসাথে বসি, আমার চিন্তাভাবনার বাইরেও অনেক কিছু থাকতে পারে যেটা আমার হয়তো বা চিন্তাভাবনায় আসছে না, সেটা কিন্তু আমরা যখন একসাথে বসি সবাই মিলে, তখন কিন্তু অনেক ভালো কিছু আমরা আসলে অনেক ভালো আউটপুট আসে। এই ছবির ক্ষেত্রে, এই গানটির ক্ষেত্রেও আসলে তাই। আমরা যখন ছবির টোটাল ব্যাপারটা যখন সামনে আসলো যে ছবিটা এইভাবে তৈরি হচ্ছে, এই আসছে, তো গানটা আসলে এই ছবির জন্যই মনে হয় তৈরি হয়েছে, এরকম একটা ব্যাপার। সেই জায়গা থেকে আসলে এই গানটা, এবং আমি সবসময় চেয়েছি যে আসলে শিল্পীর তো কোনো ধরন হয় না, শিল্পীর কণ্ঠে যেই গানটা ঢালবেন, মানে সাচের মতো, কাইন্ড অফ সাচ, যে জিনিসটা ঢালা হবে ওইটার রূপ ধারণ করবে, সেই জায়গা থেকে আসলে এই ধরনের একটা গানের ইচ্ছে থেকে এই গানটা করা। গান শুটিংয়ের সময় কোনো মজার অভিজ্ঞতা আছে কিনা? কারণ গানটা এমন একটা গান, কিছুটা ফোক গানের ঘরানা আছে, কাওয়ালির একটা ফরম্যাট আছে, এবং সেই সাথে একদম এটাকে আইটেম সঙের মধ্যে নিয়ে আসা একটা পুরো বিষয়টাকে, নিশ্চয়ই এক্সপেরিমেন্টাল বেশ কিছু কাজ হয়েছে। শুটিংয়ের কোনো মজার অভিজ্ঞতা আছে কিনা? আমি আসলে পুরো ছবির শুটিংয়ে তো থাকতে পারিনি, দুইজন হাসছে বিকজ তাদের শুটিংয়ে কিন্তু অনেক মজার কাহিনী আছে। আমি এই গানটা শুটিংয়ের দিন ছিলাম, তো সেই জায়গায় আমি মজার কাহিনী বলবো না। আপনাকে শুটের দিনে আপনি আমাকে দেখেননি বিকজ আমি ওই দিন হয়তো বা মিস্টার ইন্ডিয়া ছিলাম। আচ্ছা, আসলে গানটার শুটিংয়ের সময় মজার কাহিনী বলতে, এই গানটাতে একটা পার্ট আছে সাপের, এটা নিয়ে খুব মজার একটা স্টোরি আছে। চন্দ্রপোড়া খুব মজার একটা স্টোরি আছে, এইটা পলাশ ভাই বলুক, আমি বলতে চাই না। বাট শুটিংয়ের এক্সপিরিয়েন্স যদি বলতে যাই, সেই জায়গা থেকে আমি আসলে অনেক কিছু শিখেছি। পলাশ ভাই ডিরেকশন দিচ্ছে বা কাজটাকে আসলে প্রপার ওয়েতে কিভাবে আদায় করে নেওয়া যায়, এই কাজটা আসলে আমি দেখেছি যে পলাশ ভাই কতটা এফোর্ট দিচ্ছে যে এই গানটা এবং এই কাজটার জন্য, এই ছবিটার জন্য। ওই জিনিসটা আমি আসলে শুটিংয়ে গিয়ে দেখেছি এবং আমি পেয়েছি। মজার ঘটনা তো আসলে থাকেই শুটিংয়ে, যখন পুরো ইউনিট থাকে তখন অনেক ধরনের ঘটনা ঘটে, কিছু অনস্ক্রিন বলা যাবে না। না, অবশ্যই কিছু কথা না জানা থাকতে পারে, অন্তরালেই থাকে, সমস্যা নাই। আমরা এবার সুমিত আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, দীর্ঘদিন ধরে কাজ করছেন, প্রায় 16টার মতো সিনেমায় অভিনয় করেছেন এবং অনেকগুলো কাজই আপনার প্রশংসিত হয়েছে দর্শকদের কাছ থেকে। ময়ূরাক্ষীর জার্নিটা জানতে চাচ্ছিলাম। এখানে দুটো জার্নি আমি বলতে পারি। আমি আসলে একটু ক্যাজুয়ালি বলি, হ্যাঁ, সবাই অনেক ফর্মালি বলছিল তাদের সব কথাবার্তা, আমি একটু ক্যাজুয়ালি বলি যে লাইক এখানে আমার দুটো এক্সপিরিয়েন্স। প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে যে ওয়ার্ক উইথ রাশিদ পলাশ, এটা একটা বিশাল বড় জার্নি আমার জন্য। আর এটার এক্সপিরিয়েন্সের শেষ নেই, এটা শুরু থেকেই আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। যদি আপনি ওনার অ্যাক্টর হন, তাহলে যেদিন থেকে আপনি সাইন করবেন ওদিন থেকেই একটা জীবনের চ্যালেঞ্জ চলে আসলো আপনার। বিষয়টা কিরকম? আচ্ছা, চ্যালেঞ্জ আপনি বুঝতে পারবেন না কি ধরনের চ্যালেঞ্জ আপনার সামনে আসবে। ধরেন আপনি তো ঝড় বা বিভিন্ন ধরনের, আমরা দেখি না সাইক্লোন হলেও তো জানি যে কেমন হবে, কি হবে, তো আপনি এই চ্যালেঞ্জটা জানবেন না যে কি ধরনের চ্যালেঞ্জ আসবে আপনার। স্বাভাবিক, এটার জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। সেকেন্ড দুই একটা উদাহরণ জানতে চাচ্ছিলাম, এরকম ঘটনা আসলে প্র্যাকটিক্যাল আসলে বিষয়টা কেমন ছিল, মানে দুই একটা উদাহরণ যে চ্যালেঞ্জটা আসলে ঝড় কিভাবে চলে আসে। প্রথম বলি, আমার তার সঙ্গে অ্যাটাচমেন্টটা যদি আমি বলি, তো সিনেমাতে সাইন করার আগে তার সঙ্গে প্রথম হচ্ছে গল্প নিয়ে বসা, সেটা হচ্ছে পদ্মা পুরাণ। তো পদ্মা পুরাণে যখন আমি তার সঙ্গে কথা বলি, তো সে যখন গল্প বলছিল, তো আপনি জানেন উনি অনেক ভালো গান গায়, তো লাইক সে তার গানের ভিতরে, মানে তার ফিল্মের পুরো জিনিসটা যখন সে বর্ণনা করছিল, তখন কোথায় কি গান হবে বা কেমনে হবে সেই ব্যাপারটা সে না নিজে ওটা ব্যাখ্যা করছিল। তার হাতে রাইট, অ্যাট দ্য টাইম তার হাতে একটা গিটার ছিল, সে তখন ওটা পুরোটাই, আমি পুরো ওই সিচুয়েশনে ডুবে গেছিলাম। আরেকটা বিষয় হচ্ছে যেটা আমার যে বিষয়টা কাজ করে, সেটা হচ্ছে যেমন আমি গিটার বাজিয়ে গান গাইতে পারি না, তো এটা না আমার অ্যাট্রাক্ট করে। আমি যেটা পারি না সেটা অন্য কেউ যখন পারে, তো আমার না তার উপরে একটা দুর্বলতা থাকে আগাগোড়াই, তো এইটা ফার্স্ট অফ অল তার উপরে আমার এই অ্যাট্রাকশনটা ক্রিয়েট হয়। তো
তো তারপরে যখন তার এই বর্ণনা শুনি তখন আমি আসলে ওখানে ডুবে যাই। তো যখন যাচ্ছি শ্যুট করতে যাব, তো শ্যুট করতে যাওয়ার পরে গিয়ে আমি শুনি যে আমরা যেখানে শ্যুট করব সেখানে 4 কিলোমিটার জুড়ে কোনো গাছ নেই। হ্যাঁ, একটা গেল। 2, এই যে 4 কিলোমিটারের ভিতরে আমরা সারাদিন 8-9 ঘন্টা কাজ করব, সেখানে কোনো পানি নেই। হ্যাঁ, আবার কথা হচ্ছে আরেকটা যে আমাদেরকে খুব অনেক ভোরবেলা উঠতে হবে, উঠে প্রায় 2 ঘন্টা জার্নি করে একটা চরে যেতে হবে। তো এই যে ডিজাস্টারগুলো আপনার সামনে যে আসবে, আমি এটা আসলে আমি যেটা বলছি এটা অন্যভাবে আমি বলছি, কিন্তু এই যে ব্যাপারগুলো আপনার সামনে আসবে সেগুলো আপনার আনএক্সপেক্টেবল, মানে আপনি জানেন না কি হতে পারে, মানে সব সময় প্রস্তুত হয়ে থাকা যে কখন কি হবে আমরা কেউ জানি না। মানে একদমই। তো এইভাবেই আমাদের হচ্ছে পদ্মাপুরাণ শেষ হয়ে গেল। তো আমি বরাবরই বলি যে আমি যখন কোনো কাজ করতে যাই তো আমি না ওই কাজের ক্ষেত্রে আমি খুব ইমোশনালি অ্যাটাচমেন্ট হয়ে যাই। হ্যাঁ, তো টিমের সঙ্গে, বেসিক্যালি ডিরেক্টরের সঙ্গে এটা আমার হয়ে যায়, বিকজ আমি নিজেকে সবসময় বলি আমি ডিরেক্টর অ্যাক্টর, তো যার কারণে ডিরেক্টরের সঙ্গে অ্যাটাচমেন্টটা আমার বেশি হয়। তো ওটা থেকে শুরু, তারপরে আমাদের এই ময়ূরাক্ষীতে আমাদের জয়েনটা হলো। তো একদিন সে আমাকে বলছে যে তুমি কই? তো আমি বললাম যে হ্যাঁ ভাইয়া এই অবস্থা। তো আচ্ছা তুমি আমাকে একটু টাইম দাও। তো আমি তখন একটা শ্যুটে ছিলাম, শ্যুট শেষ করে মেবি তখন ব্ল্যাক ওয়ারের শ্যুট চলছিল আমার, মিশন এক্সট্রিম 2। তো ওখান থেকে শেষ করে আসার পরে আমি এটাতে যাই। তো যখন এখানে গেলাম তখন এখানে যাওয়ার পরে উনি বলল যে আমি একটা কাজ করতে চাই, ময়ূরাক্ষী নামে একটা সিনেমা বানাতে চাই। তো আমি চাই যে আসলে আমি একটা কাস্ট আগে করে ফেলেছি, তো আমি চাই আমার পদ্মাপুরাণ টিমটা যাতে আমার এখানে থাকে, তো আমি চাই তোমার ইনভলভমেন্ট। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যে আমি বুঝে গেলাম যে আমি কাজ করছি, তুমি এটা ধরে নাও, বাট আমি কি করব সেটা তো আমার জানা উচিত, যে তুমি এটা আমার উপরে ছেড়ে দাও। তো আমি প্রথম দিন হয়ে গেল, সাইনিং হয়ে গেল। তো থার্ড ডেতে যখন স্ক্রিপ্ট আমার কাছে আসলো তখন আমি বুঝলাম যে আমি আচ্ছা যে এই যে ক্যারেক্টারটা করব, আমি কি করব, কাকে পোর্ট্রে করব, কিভাবে করব। তখন তার একটা কথা ছিল যে ভাই তুই আমাকে দেখ বাবু, তুই আমাকে পোর্ট্রে কর। আচ্ছা, এটা একটা মজার এক্সপিরিয়েন্স ছিল যে এই সিনগুলো তার পার্সোনাল লাইফের বিভিন্ন পার্ট থেকে নেওয়া। আমি অনেক জায়গায় বলেছি আমার সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা লেগেছে শুটিং করতে গিয়ে, সেটা হচ্ছে যে একটা আমরা সিন করছি যেখানে ডিরেক্টর তার অ্যাসিস্ট্যান্ট সহ হিরোইনের বাসায় দেখা করতে যাচ্ছে, একটা ডেট নিয়ে কথা হবে। তো যাচ্ছে, তখন হিরোইন তাকে বলে যে তুমি যখন আসছোই তাহলে তুমি আমার জন্য ½ কেজি ক্যাপসিকাম কিনে নিয়ে আসো। এটা হচ্ছে মানে ডেটে যেতে হলে ক্যাপসিকাম নিয়ে যেতে হবে। দারুণ দারুণ, খুব ভালো। ক্যাপসিকাম নিয়ে, ঠিক আছে, প্র্যাকটিক্যাল আইডিয়া, একদম প্র্যাকটিক্যাল। তো আমি সিন শুট করলাম, শেষ হলাম। তো আমি না এর আগে থেকে বুঝতে পারছিলাম যে যখন আমাদের কথা হয়, প্রিলিমিনারি কথা হচ্ছিল, তখন বলছো যে ডিরেক্টর ক্যারেক্টারটা এটা আসলে আমি, তুই আমাকে পোর্ট্রে কর, আমি জানি তুই আমাকে খুব সব থেকে ভালো পোর্ট্রে করতে পারবি। আর আমার একটা কিউরিওসিটি ছিল যে এই গল্পটা কার, এই গল্পটা কে, এই ডিরেক্টরটা কে। তো তখন সে বারবারই আমাকে বলছিল যে এটা আমি। তো তখন এই সিনটা যখন আমরা শ্যুট করি, সিন শেষে আমি বলছিলাম যে এই ঘটনাটা আমাকে একটু ডেসক্রাইব করো তো, ব্যাপারটা কি হয়েছিল। তখন বললো যে এটা না আমার পার্সোনাল লাইফ থেকে এখানে ইনক্লুডেড করছি আমি, যে আমি যখন ক্যাপসিকাম নিয়ে গিয়েছি, এরকম ব্যাপার না, কাছাকাছি কিছু ক্যাপসিকাম না হোক, আলু পেঁয়াজ মরিচ, রাইট কিছু একটা হবে। আচ্ছা, এনিওয়েজ আমরা এটাকে অমিট করে গেলাম। না, অবশ্যই সুমিত, আবার ফিরছি আপনার কাছে। এবার পলাশ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, যেহেতু বলাই হচ্ছে যে আপনার ব্যক্তি জীবনের ঘটনা এটা, আলু পেঁয়াজ মরিচ ক্যাপসিকাম বা ফুলকপি বাঁধাকপি কিছু নিয়ে আপনি ডেটে গিয়েছিলেন প্রেমিকার কাছে, তখন নায়িকার কাছে ডেট নিতে গেছি। আচ্ছা, ডেট নিতে গিয়েছিলেন, শুট করার জন্য ডেট অলমোস্ট সেম, একদম অলমোস্ট সেম। কারণ নায়িকার ডেট নেওয়া আসলে প্রেমিকার ডেটে যাওয়ার চেয়ে বেশি কঠিন বিষয়। আসলে অনেক ক্ষেত্রেও তো তাই। ভাই সে অস্বীকার করলেও আমি শুটের সময় আমি যেগুলো অবজার্ভ করেছি তার কাছ থেকে, তো আমার কাছে এটাই মনে হয়েছে আপনি যা বললেন যে নায়িকার ডেট নিতে যাওয়া, একদম নায়িকার ডেট নিতে যাওয়াটা রিয়েলি টাফ, অ্যাকচুয়ালি রিয়েলি টাফ। অবভিয়াসলি। আর এই সিনেমা রিলিজ ময়ূরাক্ষী
চলছে, আমরা প্রতিনিয়ত বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি ময়ূরাক্ষীর হল সংখ্যা দিনে দিনে বাড়ছে, প্রথম সপ্তাহের চেয়ে দ্বিতীয় সপ্তাহে এগিয়ে যাবে হল সংখ্যা, এবং সেই সাথে আরেকটি সিনেমা, অনেক বড় বাজেটের একটি সিনেমা, সুপারস্টার শাকিব খান যেখানে আছে, তার সাথে লড়াইটা করতে হচ্ছে। এই লড়াইটা কেমন এনজয় করছেন বা কতটুকু প্রতিকূল মনে হচ্ছে বিষয়টা? লড়াই করতেছি না, মানে এটা তো আমরা উৎসবের অংশ। মানে সাকিব ভাইয়ের ছবি তো ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ছবিটা হবে, সাকিব ভাই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকা, রায়হান রাফি এই সময়ের সবচেয়ে বড় পরিচালক। তো একটা উৎসবে অনেক ধরনের ছবি থাকে, যখন একটা বড় উৎসব হয় তখন আমরা দেখছি যারা 90 এই দশকটা পার করেছি, তখনকার ঈদগুলো ছিল মানে এইসব ঈদগুলোতে একটা প্রেমের ছবি মুক্তি পাবে আমাদের মতিন রহমান স্যারের, রিয়াজ ভাই সামনে অভিনয় করবে, খোকন ভাই একটা ছবি থাকবে, অ্যাকশন ছবি, রুবেল ভাই করবে, কাজী স্যার একটা ছবি থাকবে যেখানে মান্না ভাই থাকবে, দাঙ্গা হাঙ্গামা এমন টাইপের। হ্যাঁ, তো এই যে কয়েকটা আমরা যেটা করতাম যে আমরা একদিন প্রেমের ছবি দেখছি, তারপরের দিন আমরা অ্যাকশন দেখতাম, তারপরের দিন মানে এইভাবে থাকতো ব্যাপারটা, উৎসব। তো আমরা আসলে সঙ্গী, মানে তুফান আমাদের কোনোভাবেই লড়াইয়ের সাবজেক্ট না, বা প্রশ্নই আসে না আর কি, ব্যাপারটা এমন না। হ্যাঁ, তুফানের বাজেট, তুফানের প্ল্যানিং, তুফানের জনরা সবই অনেক বেশি বড়। হ্যাঁ, আমরা উৎসবের পার্ট, আমরা একসাথে এই বাজারে, এই উৎসবে অংশগ্রহণ করেছি। অবশ্যই এই আনন্দ অক্ষুণ্ণ থাকুক এবং উৎসব চলমান থাকুক। ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন ডিবিসি নিউজের। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের আজ চতুরঙ্গে। আজ আমাদের সাথে আছেন চিত্রনায়ক সুমিত সেনগুপ্ত, সঙ্গীত শিল্পী শাকিলা শাকি এবং চলচ্চিত্র পরিচালক রাশিদ পলাশ। আবারও তিনজনকেই স্বাগত জানাচ্ছি। বিরতির আগে কথা বলছিলাম পরিচালক রাশিদ পলাশের সাথে, এবার শাকিলা শাকি আপনার সাথে কথা বলতে চাচ্ছি। এই সিনেমায় তো আইটেম সং একটা করেছেন, সেটা নিয়ে আমরা এক্সপিরিয়েন্স নানা কিছু শুনেছি, গানটা কি একটু শুনে ফেলবো কিনা দর্শকদের জন্য? হ্যাঁ শিওর, কেন নয়, প্লিজ। তাহলে আমি কি একটু গিটার বাজাবো সাথে? হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ, সোনাই সোহাগা হয়ে যাবে। হ্যাঁ সোনাই সোহাগা হয়ে যায় তাহলে আমি। পীড়িতের বাজার এখন আগের মতো নাই, 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 পীড়িতের বাজার এখন আগের মতো নাই। এই মজনু তোর দিবানা, লাইলি মজনু তোর দিবানা, তোরে ছাড়া ঘরেতে আমি থাকতে পারি না, এই মজনু তোর দিবানা, লাইলি মজনু তোর দিবানা, লাইলি মজনু শিরি ফরহাদ প্রেম করছে এককালে, এই জামানায় প্রেম করছে যে ফাঁস লাগছে তার গলে। ও লাইলি মজনু শিরি ফরহাদ প্রেম করছে এককালে, এই জামানায় প্রেম করছে যে ফাঁস লাগছে তার গলে, প্রেম প্রীতির ঘরে এখন, প্রেম প্রীতির ঘরে এখন ঘুম ধইরাছে ভাই, পীড়িতের বাজার এখন আগের মতো নাই, পীড়িতের বাজার এখন আগের মতো নাই। ও চণ্ডীদাসের প্রেমের মালা এখন তোমার নাই, প্রেম করিয়া প্রেমে মরাইল জকিনী রায়। ও চণ্ডীদাসের প্রেমের মালা এখন তোমার নাই, প্রেম করিয়া প্রেমে মরাইল জকিনী রায়, প্রেম করিয়া খায় নাই ধরা, প্রেম করিয়া খায় নাই ধরা কোন লোক আছে ভাই, পীড়িতের বাজার এখন আগের মতো নাই, পীড়িতের বাজার এখন আগের মতো নাই, পীড়িতের বাজার এখন আগের মতো নাই। দারুণ কথাগুলো কিন্তু শুনতি না, লাইলি মজনু প্রেম করছে এককালে, চণ্ডীদাস আর রজকিনীর প্রেমের জামানা কিন্তু এখন আর নাই।
অবশ্যই সময়ের সাথে সাথে তো সবকিছু প্রেমের change। ব্যাকরণ, গতি, প্রকৃতি সবকিছু চেঞ্জ হয়ে যায়। কারণ আমি যদি একটু ছোট্ট করে অ্যাড করতে চাই, আমরা যখন ছোট ছিলাম, একদম ছোট, একটা চকলেটের বিনিময়ে পাড়ার কোনো বড় বোনকে একটা চিঠি পৌঁছে দেওয়ার যে পিয়নগিরিটা, এখন রানার। এই পেশাটা বন্ধ হয়ে গেছে। রানার পেশাটা একদম, উঠে গেল। একদম। হ্যাঁ, একদম রানার পেশাটা পুরোপুরি বন্ধ, কারণ ফোন আছে, এবং WhatsApp ভাইয়ার আছে। ছবির যে মানে টোটাল যে ব্যাপারটা, তার সাথে কিন্তু গানটা একদম মানে জমে ঘি হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে না, ব্যাপারটা আসলে কিছুটা ওরকম হয়ে গেছে। আচ্ছা, আমি তো এতদিন শুনতাম জমে ক্ষীর, তো আজকে ব্যাপারটা একটু আরো অন্য লেভেলে চলে গেল, জমে ঘি হয়ে যাওয়া। আপনি যখন ঘি রেখে দেবেন দেখবেন লিকুইড হয়ে যায়, কিন্তু এটা জমে যায়। জমে যায়, হ্যাঁ। আর শীতকালে সম্ভবত প্রেম এবং ঘি দুটোই বেশি জমে। দুটোই বেশি জমে। সুমিত, এবার আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, আপনি তো সাংবাদিকতার ছাত্র, হ্যাঁ। পড়াশোনা করেছেন মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম নিয়ে, সম্ভবত ল্যাবে। ইউনিভার্সিটি থেকে। হ্যাঁ। সাংবাদিকতায় পড়ার পরে চলে আসলেন গণমাধ্যমে থাকলেন, কিন্তু চিত্রনায়কের ভূমিকায় কেন? অ্যাকচুয়ালি ভাইয়া মানে মানে যদি বলি যে আমার ইনার একটা ব্যাপার ছিল যেটা আসলে আমাকে কোথাও না কোথাও নক করতো, মানে আমার খুব অ্যাক্টর হবার ইচ্ছে ছিল। তো মানে ওই সময়টা বা আমি যে পিরিয়ডে আসলে এই কাজটা করব বা এই কথাটা বলবো, আমার ফ্যামিলিকে এই জিনিসটা বোঝানোটা ইটস টু ডিফিকাল্ট। তো আর তারা সবসময় চাইতো যে স্যাটেল কিছু করা। তো আমার মনে আছে ইটস 2000 আর্লি 2000 আর কি ওই টাইমটা। তো 2006-এ আমি যখন ঢাকায় আসি, আসলে আমার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেই, তো তখন একটা জিনিস পিছনে কাজ করতো এবং তখন আমরা দেখতাম, তখন আসলে এখন যেমন যুগটা অনলাইনের নিউ মিডিয়ার, তখন আসলে খুব মিডিয়া রিলেটেড জিনিসপত্র খুব ব্লাস্ট হতো। তো যারা এই প্রফেশনে আসতো, তো তাদের খুব একটা ভালো ক্যারিয়ারের একটা সম্ভাবনা দেখতো, পুরো ফ্যামিলির কথাই যদি আমি বলি। তো সেখান থেকে আমার আসলে মানে এখানে যে আসবো সেটার একটা তো ওয়ে লাগবে। তো আমাকে ফ্যামিলিকে বুঝিয়ে আসা যে আমার এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা। তো আমি আসলে পরে পড়াশোনাটা আমি মেজর কনসেন্ট্রেশন করি হচ্ছে ম্যাস কমিউনিকেশন নিয়ে, আর আমি ডিজিটাল প্রোডাকশন নিয়ে আসলে মেজর করি। তো এরপরে সামহাউ এটাতে ঢুকে যাই আর কি, অ্যাক্টিংয়ে। না, অবশ্যই শুভকামনা, আপনি ভালো কাজ করছেন Thank এবং you, এই কাজ thank you. অব্যাহত থাকুক এবং এই শুভযাত্রা চলতে থাকুক। এবং সেই সাথে ময়ূরাক্ষী রিলিজের পরে পরিবার এবং পরিজন এবং বন্ধুদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন বা তাদের মতামতটি কি? এই যে বন্ধু বান্ধব বা পরিবার, এটার সারাটা আসলে আমি যখন প্রথম কাজ করি তখন থেকেই পাচ্ছি। তারা সবসময় অ্যাপ্রিসিয়েট করে। তাদের সারাটা 2-3 বছর পর্যন্ত ঠিকঠাক ছিল, হ্যাঁ, তখন অনেক কিছু মনে হতো। কিন্তু এরপরে এটা রেগুলার ছিল আমার কাছে, যে আমি একটা ভালো কাজ করছি বা একটা কাজ করছি, আমার ফ্যামিলি আমাকে খুব বলবে, মানে গুড উইশেস দিবে, আমাকে ভালো বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু এরপরে না থাকে না, যেহেতু আমি অ্যাক্টর, আমি সার্কামস্টেন্সের মধ্যে আছি, তো তখন আমার মনে হচ্ছিল যে আমার একটু ভাস্ট কিছু দরকার। আমি বাইরের মানুষের যখন অ্যাপ্রিসিয়েশন পাবো, 8-10টা মানুষ যখন আমাকে বলবে যে আমি ভালো কাজ করছি, তারা আমাকে পছন্দ করছে, তো সেই জিনিসটা আমার মানে একটু আমার ওই ব্যাপারটা দরকার ছিল। তো আমার মনে হয় যে আমি পদ্মাপুরাণ থেকে একটু আমার একটু টার্ন হয় লাইফে, অনেক মানুষ আমাকে ওইভাবে একটু দেখা শুরু করে, হ্যাঁ। তারপরে গ্র্যাজুয়ালি এরপরে মিশন এক্সট্রিম, তারপরে ব্ল্যাক ওয়ার, তারপরে আমার যেটা আসলে আমি বলবো আমাকে একটু ফাস্ট একটা রিয়াকশন আসে দামাল থেকে। তো গ্র্যাজুয়ালি যেই ব্যাপারটা আমি এখন পর্যন্ত যে ব্যাপারটা আমার কাছে আসছে, এই যে রাইট নাও ময়ূরাক্ষী রিলিজ হলো, ময়ূরাক্ষীর পরে যে সারাটা পাচ্ছি, আরও কিছু মানুষের উইশেস অ্যাড অন হচ্ছে নতুন নতুন করে, তো এইটা আসলে মানে আমি বুঝাতে পারবো না, এটা আসলে অন্য রকমের একটা ভালো লাগা। অবশ্যই মানুষের ভালোবাসা এবং পরিবার পরিজনদের তো বটেই, গণমানুষের ভালোবাসা, যাদের আমরা চিনি না তাদের ভালোবাসা যখন পাওয়া যায়, এটা অবশ্যই মানে আমি এটা এই যে যেমন ধরেন না, যে আমি আপনার কথাই বলি, আমি যখন আমরা কালকে যখন কথা বলছিলাম যে আমরা এই শোতে আসবো, তো আমি তখন কালকে 3 বার বলছি না, ওই যে ওই ভাইয়ার শোতে ভাইয়া গিটার বাজায়, মানে আমি মানে ভাইয়া মানে আমি বুঝাতে পারবো না যে আমি কালকে কতবার এটা নিয়ে আলোচনা করছি, যে মানে তো এই ব্যাপারটা যেমন আপনার উপর আমার এই ভালো লাগাটা,
হ্যাঁ, তো লাইক দ্যাট। অবশ্যই পারস্পরিক এই ভালোবাসা চলতে থাকুক এবং শুভযাত্রা চলতে থাকুক। রাশিদ তোরাশ, এবার আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এর পরবর্তীতে আসলে ময়ূরাক্ষীর আমরা বিভিন্ন ধরনের প্রচারণা দেখেছি, বিশেষ করে আইটেম সং নির্মাণের ক্ষেত্রে অনেকে যেভাবে আসলে তথাকথিত আইটেম সং নির্মাণ হয়, আপনি সে পথে হাঁটেননি, কিছুটা গ্রাফিক্স নির্ভর, একটু অন্য সব একটু হ্যাঁ একটু প্রমোশন এবং টাইটেল সং এর ক্ষেত্রেও বা অন্য গানগুলোর ক্ষেত্রেও এই কাজটি করেছেন। নির্মাণের এই যে ব্যাপ্তি এবং অনেক কিছু নিয়ে কাজ করার এই আইডিয়াগুলো কিভাবে এসেছিল আর কি? আমরা তো নতুন আইডিয়া ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। আমরা পদ্মাপুরাণটা করছিলাম, পদ্মাপুরাণে আমরা প্রথম অ্যানিমেশন টিজার দিয়েছিলাম বাংলা ফিল্মে, প্রথমবার আমরা সেটা নিয়ে আসছিলাম। এটা আমাদের চেষ্টা করার একটা অংশ। আমরা বিভিন্নভাবে অলংকার দেওয়ার চেষ্টা করি। আমরা আইটেম সং, একটা লিরিক্যাল আইটেম সং আমরা যেটা রিলিজ করলাম, ওখানে আমরা রিক্সা প্রিন্ট এবং 90s ফিল্মের যে ভিন্টেজ অ্যান্টিক লুক পোস্টার ওইটা রাখার চেষ্টা করছিলাম। এটা প্রমোশনাল পার্ট ছিল আর কি আমাদের। তো পরবর্তীতে আমরা এগুলো গানগুলো ফুল যখন রিলিজ করবো তখন ভিন্ন জিনিস পাবে, দর্শককে আমরা একটা আলাদা স্বাদ দেওয়ার চেষ্টা করছি এই আয়োজনগুলোর মধ্য দিয়ে আর কি। অবশ্যই। আর সেই সাথে এই মুহূর্তে প্রমোশনাল অ্যাক্টিভিটিসগুলো কিভাবে চালাচ্ছেন? আমরা তো এখন যেহেতু ছবি দর্শক প্রতিদিন হলে দেখছে, আমরা যে হলে যাই তার সাথে কথা বলি, হ্যাঁ, কারণ প্রতি সপ্তাহে বিভিন্ন রকম দর্শকের সাথে কথা হচ্ছে আমাদের। আস্তে আস্তে হল এটা বাইরেগুলোতে যাবে, আমাদের দেশের বাইরে কথা হচ্ছে, এগুলো নিয়ে একটু আপডেট থাকার চেষ্টা করতেছি। আর এই মুহূর্তে আমরা হলগুলো ভিজিট করছি, এটাই আমাদের প্ল্যানিং আর কি। আর এর মধ্যে আমাদের কিছু গান আসবে, আমাদের রোমান্টিক গানটা আসবে, আমাদের আইটেম সংটা ফুল আসবে। এগুলো কারা করেছেন বা কারা গেয়েছেন? রোমান্টিক সং গেয়েছেন কোনাল এবং জাহিদ নীরবের সঙ্গীত আয়োজনে। একটা স্যাড সং ছিল এই ছবিটার শেষে যে আমরা গান ব্যবহার করেছিলাম, এটা মুহিন গিয়েছিল। মুহিন আমার সাথে পদ্মাপুরাণও ছিল আর কি। তো মুহিন গিয়েছে, তরসা গিয়েছে, আমাদের টাইটেল ট্র্যাক আমরা অলরেডি রিলিজ করেছি। হ্যাঁ, আমার একটা গান ছিল, আমরা জানি একটি গান গেয়েছেন, আমরা এই গানটি শুনবো। না অবভিয়াসলি ভাই এই গানটা শুনবো একদম। তার আগে একটু জানতে চাচ্ছিলাম যে দেশের বাইরে বিভিন্ন জায়গায় ময়ূরাক্ষী প্রচারের বা সম্প্রচারের ব্যবস্থা বা প্রদর্শনের ব্যবস্থা করছেন, এই পদ্ধতিতে আসলে কি বা কিভাবে কাজগুলো করছেন? কোন কোন দেশে মুক্তির সম্ভাবনা রয়েছে ময়ূরাক্ষীর? ইউরোপ সব আর মোটামুটি 8টা দেশ আমাদের কথাবার্তা হচ্ছে আর কি। আমরা আমাদের প্রয়োজনীয় সংস্থা, ওনার তো মূল ব্যবসা দেশের বাইরে, ওনার আমেরিকা নির্ভর বিজনেস, তো ওই জায়গা থেকে ওনাদের আয়োজন আছে ঠিকঠাক। ওনারা ওটা আগে থেকেই প্ল্যান করছিলেন। ওনার পরিকল্পনা ছিল যে ফিল্মটাকে এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট বানানো, যে আমরা এখন যেমন গার্মেন্টস থেকে বৈদেশিক মুদ্রা নিয়ে আসছি, ফিল্মটা তো আমাদের অলরেডি বৈদেশিক মুদ্রা আনতে শুরু করেছি আমরা, আমাদের হাওয়া থেকে আসছে, আমাদের পরাণ থেকে আসছে। তো এরকমভাবে সিনেমা তো এখন আগে শুধুমাত্র 16 কোটি মানুষের জন্য বানানো হতো, এখন সেটা পৃথিবীর মানুষের জন্য বানানো হচ্ছে, 50 কোটি বাংলা ভাষাভাষী মানুষের জন্য বানানো হচ্ছে। আবার এটা ইন্ডিয়ায় রিলিজ হয়। হ্যাঁ, অবশ্যই আসলে ব্যাপ্তিটা অনেক বেড়েছে এবং বাজারও অনেক বৃদ্ধি হয়েছে। এক্স্যাক্টলি। এবং এই জায়গাতে আসলে গানটা একটু শুনেই ফেলি, কারণ আমরা আরেকটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। এই গানটি শুনতে শুনতে আমরা বিরতিতে যেতে যাচ্ছি। একদম শুনে ফেলি। আমরা ডিরেক্টর পলাশ ভাইকে আজকে একটু সিঙ্গার রূপেও দেখি। হ্যাঁ, আমার তো কাল হয়ে গেছিল ওইটাই, গান শুনে আমি প্রেমে পড়ে গেছি। গান শুনে প্রেমে পড়ে গেছি। আমি দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি না আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধব আগে, জানি না। একটি বাসা দুটি পাখি, কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ রে কেউ আর চিনি না আগে, জানি না তুমি এমন
করে ছেড়ে যাইবা বান্ধব আগে এ জানি না। অসংখ্য ধন্যবাদ, শুভকামনা। দারুণ একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, চতুরঙ্গের আড্ডায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন ডিবিসি নিউজে। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের আজ চতুরঙ্গে। আজ আমাদের সাথে আছেন চিত্রনায়ক সুমিত সেনগুপ্ত, সঙ্গীত শিল্পী শাকিলা শাকি এবং চলচ্চিত্র পরিচালক রাশিদ পলাশ। তিনজনকেই আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই আয়োজনে আসার জন্য। এবং বিরতির আগে আমরা রাশিদ পলাশের একটি গান শুনছিলাম, অসাধারণ একটি গান, যেটা আসলে বাংলাদেশের সিনেমায় সবসময় চিত্র পরিচালকরা কখনো কখনো গান লিখতেন, কিন্তু এখন পরিচালকরা গান গাইছেন। এটা একটি আশার দিক। অবশ্যই শুভকামনা আপনার জন্য। অবশ্যই। এবার সুমিত, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, প্লিজ ভাইয়া, ময়ূরাক্ষীতে কাজ এবং পরবর্তীতে নিশ্চয়ই আরো কিছু কাজের পরিকল্পনা আছে। নেক্সট প্রজেক্ট কি, সামনের পরিকল্পনাটা? আচ্ছা, সামনের পরিকল্পনা হচ্ছে আমার একটা ফিল্ম অলমোস্ট শুট হয়ে আছে, সেটা হচ্ছে এশা মার্ডার কেস। এটা পরিচালনা করছেন সানি সানোয়ার, কপ ক্রিয়েশন। এটা অক্টোবরে আসবে। তারপরে একটা ফিল্ম আমি শুট করছি যেটা নাম হচ্ছে নিঃশব্দে। এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার। এটা ডিরেক্টর হচ্ছেন শারিয়ার রহমান এবং মাহবুব মিথুন, এনারা দুজন মিলে ডিরেক্ট করছে। এটাও অক্টোবরে আসবে। আর এর মধ্যে আর একটা কাজ শুরু করব বিনজের, হানি ট্র্যাপ নামে একটা ওয়েব ফিল্ম। তো এই সব মিলিয়ে যাচ্ছে আর এই কি। যে ময়ূরাক্ষী একটা সাসপেন্স থ্রিলার, এরপরে এশা মার্ডার কেস একটা ক্রাইম থ্রিলার, এরপরে আরেকটির কথা বললেন সাইকোলজিক্যাল থ্রিলার। এই সব অপরাধের সাথে কেন জড়িয়ে যেতে হচ্ছে আপনাকে সব সময়? গুড কোয়েশ্চেন। হ্যাঁ, কি বলবো, শোনেন, আমি না এর আগে কয়েকদিন আগে আমি কয়েকজনের সঙ্গে একটু এই পারপাসে একটু কথাবার্তা হচ্ছিল। তখন আমাকে একজন বলছিল, জানো, এখন মানুষ ব্যাড গাইস পছন্দ করে, ব্যাড গাইস। হ্যাঁ, তুমি দেখবো ব্যাড গাইস পছন্দ করে। আমি কিরকম? বলছে তুমি দেখো পুষ্পা, ব্যাড গাই। হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিক। তারপরে বলছে যে তুমি দেখো কি জানো, একটা ফিল্ম রিলিজ রণবীর কাপুরের অ্যানিমাল, দেখো হি ইজ আ ব্যাড গাই। হ্যাঁ, তা তো ঠিক। কেজিএফ, হ্যাঁ, ব্যাড গাই। তো আমি না তার ব্যাপারটাকে হেসে উড়াই দিলেও, বাট আমি ওইটা নিয়ে এসে বাসায় চিন্তা করছি যে না, এই লোক তো ঠিক বলছে যে মানুষ এখন না ব্যাড গাই পছন্দ করতেছে। তো লাইক আমি না এরকম একটা ঠিক স্ট্র্যাটেজি নিয়েছি হান্ট ডাউন থেকে, যে আমি প্রোটাগনিস্ট না, এখন অ্যান্টাগনিস্ট, সব খারাপ কিছুর দিকে, খারাপ কিছু খারাপ, নষ্ট আই হ্যাভ টু বি এ ব্যাড গাই। ব্যক্তি জীবনে সুমিত কেমন মানুষ? ভাইয়া, আচ্ছা আমি আপনাকেই বলি, আপনার কি মনে হচ্ছে আমাকে? আমার তো ভালো মানুষই মনে হচ্ছে। একদম অ্যানসার তো এটা হয়ে গেল। অবশ্যই ঠিক আছে, কিন্তু আপনি আমার চেয়ে বেশি নিজেকে তো আপনি চেনেন, সেই ক্ষেত্রে বলছি। আচ্ছা দেখেন, এখানে একটু ডিফিকাল্ট। হ্যাঁ, আপনি কখনো কোনো চোরকে গিয়ে যদি জিজ্ঞেস করেন, ভাই আপনি কি চোর, ও কি বলবে? কখনো ইম্পসিবল বলবে? বলো ভাইয়া। তো আসলে মানুষের সমাজের যে ব্যাপারটা, এটা হচ্ছে এরকম, আর একজন তাকে জাজ করে। আপনি দেখবেন আপনি নিজেকেই কখনো জাজ করতে পারবেন না, কিন্তু আদার্স মানুষ আপনাকে জাজ করে বসে আছে, জাস্টিফাই করেছে একদম। সেই জাস্টিফাইতে আমার রেজাল্টটা কি? গুড গাই, ইউ আর গুড ম্যান। আপনার শুভকামনা, আপনার জয় হোক এবং আরো নতুন নতুন কাজ চলতে থাকুক। এবার অবশ্যই ধন্যবাদ আপনাকে। রাশিদুল্লাহ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, নেক্সট একটা কাজ আসছে রংবাজার সম্ভবত। হ্যাঁ, এইটার আইডিয়া যতদূর আমরা জানি যে যৌনপল্লী নিয়ে কাজ এবং সেখানে রাজনীতি, ক্রাইম, অনেক কিছু জড়িয়ে আছে। যদি আমাদের ছোট্ট করে অন্তত কিছু আভাস দেন। আমরা রংবাজার আমাদের নেক্সট রিলিজ হবে আর কি, ইনশাল্লাহ। এটা সব শেষ হয়ে গেছে, সব কিছু গুছানো। এটা আমার সাবজেক্ট ছিল যে এই ছবির ডায়ালগ ছিল, আমি ডায়ালগটা বলতে চাই শুধু, যে পাড়ায় জন্মানো প্রত্যেকটা মেয়ে মানুষ হয় বেশ্যা, প্রত্যেকটা ছেলে হয় দালাল। এই দেশটা আমার কাছে একটা পাড়া, চোখের সামনে যা দেখি সব বেশ্যা, সব দালাল। বাকিটুকু পরে বলবো। এই ক্যারেক্টার তার মুখ দিয়ে এই মানে সংলাপ উচ্চারিত না, কিচ্ছু বলবো না এখন, এটা আসছে 2 মাস পরে, তখন অবশ্যই চলতে থাকুক। তাহলে রংবাজার আসলে প্রস্তুতিটা কিভাবে নিচ্ছেন? অন্তত বেসিক কারা অভিনয় করছে? অভিনয় করেছে তানজিকা আমিন, জান্নাতুল পিয়া, মৌসুমী হামিদ, শম্পা রেজা, নাজনীন হাসান চুমকি, লুৎফর রহমান জর্জ, সম্রাট,
এরা এটা প্রযোজনা করছে লাইভ টেকনোলজি। লাইভ টেকনোলজি তো এর আগে পরাণের মতো বেশ কিছু কাজ করেছে। পরে যে বড় প্রজেক্ট এটা ওদের। হ্যাঁ, আচ্ছা, আর শুটিং কত দূর হচ্ছে বা আর কত? ওটা সব শেষ হয়ে গেছে, সব ক্লোজ, সব রেডি আর কি। এটা আচ্ছা। আপনার ময়ূরাক্ষী আসবে আর কি। কবে নাগাদ মুক্তি পেতে পারে তখন? হয়তো মাস 2-1 লাগবে সব কিছু ক্যাম্পেইন মিলে গুছিয়ে আসতে আর কি। আমরা আরও একটা ছবি শুটিং করতেছি তরি, ওটাও প্রায় 50% ট্যুর শেষ হয়েছে, ওটাও তো এই বছরের শেষ নাগাদ রান করবো। এবছর প্রীতিলতাও আমাদের মাঠে আসবে, তো অবশ্যই শুভকামনা সবকিছুর জন্য। এবং প্রীতিলতা তো আপনার সাথে সম্ভবত পরিমণি কাজ করেছেন প্রীতিলতার চরিত্রে, এই এক্সপিরিয়েন্সটা যদি ছোট্ট করে আমাদের। দারুণ দারুণ। আমি পরীর সাথে কাজ করে খুবই হ্যাপি। পরী খুবই একটা কোঅপারেটিভ ক্যারেক্টার, খুবই। এবং আমি তো অনেক সময় বলেছি যে আমি পরীর কাছে অনেক ঋণী, অনেকগুলো কারণে, মানে এই কাজটাকে ওই জায়গা পর্যন্ত নিয়ে যেতে চাইছে। এখন আমরা ওয়েট করছি ওর কিছু একটু, আমরা যেহেতু আগে একটা অংশ শ্যুট করেছিলাম, এখন তার ওই শারীরিক হ্যাঁ তৈরি করার জন্য কিছুদিন সময় লাগবে, এরপরে আমরা ওটা শেষ করে ফেলবো। ওটা খুব ভালো ছবি হবে, নো ডাউট। আমার তো হিস্ট্রি এবং লিটারেচার হলো আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট মেক করার ক্ষেত্রে। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস করা এবং মাস্টারদা সূর্য সেন, বীরকন্যা প্রীতিলতা আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ, তাদের নিয়ে এই কাজের জন্য আপনার কাছে শুভকামনা রইল আপনার জন্য। এবার আমরা যেহেতু একদম শেষ পর্যায়ে চলে এসেছে, শাকিলা শাকি আপনার সাথে কথা বলতে চাচ্ছি। নতুন নিশ্চয়ই অনেকগুলো কাজ আসছে, সেই বিষয়ে আমরা শুনবো, কিন্তু যেহেতু একদম শেষ পর্যায়ে আমরা চলে আসছি, আপনার এর আগেও বেশ কিছু জনপ্রিয় গান ছিল এবং তাহসানের সাথে আপনি একটি গান করেছিলেন। এই গানটি যদি আমাদের একটু শোনাতেন, এবং এই গানটি শুনতে শুনতেই আজকের আয়োজন আমরা শেষ করতে চাই। আমরা দর্শকদের কাছ থেকে প্রথমে বিদায় নিয়ে নেব, আর যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি অবশ্যই জানাতে পারেন। তার আগে আমি একটা কথা বলবো ভাই, প্লিজ। আমি না ওনার ওই গানটা শুনতে চাই, ছুঁয়ে দিলে মন। আচ্ছা, অবশ্যই আমি আগে থেকেই মাথায় নিয়ে আসছিলাম যে আমি এটা বলবোই। একই গানে ভাইও একই গানের কথাই বলছেন। একই গানের কথাই বলছি, আসলে এখানে আমাদের মনে মিল আছে। একদম একদম। আপনাদের শুরু থেকে অনেক মিল আসলে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আমি ছোট্ট করে বলতে চাই, ভালো কাজ, ভালো গান, ভালো ছবি, ভালোর সাথে থাকি আমরা সব সময়। হলে আসুন, বাংলা ছবি দেখুন, ময়ূরাক্ষী দেখুন, আমাদের দেখুন। যদিও আমাকে দেখা যাবে না, এই দুইজনকে দেখা যাবে, আমাকে দেখা যাবে না, তাকেও দেখা যাবে না, তাকেও শোনা যাবে, আপনাকেও শোনা যাবে। আচ্ছা, আমাদের দুজনকে শোনা যাবে। বাংলা ছবি দেখুন, বাংলা ছবির সাথে থাকুন এবং ভালো কাজের সাথে থাকুন। ধন্যবাদ, শুভকামনা আপনার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন। ডিবিসি নিউজের সাথে থাকুন 24 ঘন্টা, এবং শিল্পী শাকিলা শাকির একটি গান শুনতে শুনতে আজকের আয়োজন এখানেই আমরা শেষ করছি। প্লিজ।